বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা বা হিউমোরাল ইমিউনিটি। দেখো, এই যে রস নির্ভর অনাক্রম্যতা, এই রস নির্ভর অনাক্রম্যতার ইংরেজিতে হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। ঠিক আছে, হিউমোরাল এই শব্দটি এসছে যে শব্দটি থেকে, সেটি হচ্ছে একটা ল্যাটিন শব্দ। সেটি কি না, সেটি হচ্ছে হিউমার। এই হিউমারের বাংলাটা কি না, বাংলাটা হচ্ছে দেহরস। ঠিক আছে, হিউমারের বাংলা হচ্ছে দেহরস। দেহরস মানে কি বুঝবো না, আমাদের দেহের মধ্যে যে তরলটা রয়েছে, একেবারে খুব সিম্পল ভাবে বলতে আমরা বুঝবো যে দেহরস বলতে আমাদের মেনলি আমাদের দেহের মধ্যে থাকা রক্ত এবং লসিকা, এই দুটোকে বোঝাচ্ছে। অর্থাৎ আমরা বলবো যে যে প্রকার অনাক্রম্যতা দেহরসে গড়ে ওঠে তাকে বলা হচ্ছে রস নির্ভর অনাক্রম্যতা। এই রস নির্ভর অনাক্রম্যতা কার মাধ্যমে গড়ে ওঠে? আমরা জানি যে আমাদের রক্তে যে শ্বেত রক্ত কণিকা রয়েছে তারা প্রধানত আমাদের এই অনাক্রম্যতা সহায়তা করে। এদের মধ্যে যেটা লিম্ফোসাইট, তারাই হচ্ছে মেনলি আমাদের সহায়তা করে অর্জিত অনাক্রম্যতায়। এই লিম্ফোসাইটের মধ্যে আমরা একটা লিম্ফোসাইটকে বলছি বি লিম্ফোসাইট। আমরা পরে আসছি যে একে বি লিম্ফোসাইট কেন বলা হচ্ছে। এই বি লিম্ফোসাইট রস নির্ভর অনাক্রম্যতা সহায়তা করে কিভাবে না, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি উৎপাদন করে আমাদের অ্যান্টিজেনকে নষ্ট করে, বিনষ্ট করে আমাদের দেহকে রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে। তাহলে আমরা যদি আসি যে রস নির্ভর অনাক্রম্যতা কাকে বলবো না, যে প্রকার অনাক্রম্যতা বি কোষ দ্বারা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে দেহরসে গড়ে ওঠে, যে প্রকার অনাক্রম্যতা বি লিম্ফোসাইট দ্বারা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে দেহরসে গড়ে ওঠে, তাকে বলা হবে রস নির্ভর অনাক্রম্যতা। ঠিক আছে, আমরা এবার চলে আসি সেই রস নির্ভর অনাক্রম্যতার মেকানিজমটা কি। ঠিক আছে, যে রস নির্ভর অনাক্রম্যতা কিভাবে গড়ে ওঠে। তাহলে দেখো, আমরা এখানে আসছি যে রস নির্ভর অনাক্রম্যতায় আমাদের সাহায্য করে কোন লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট। বি কেন না, লিম্ফোসাইট হচ্ছে আমাদের প্রধান শ্বেত রক্ত কণিকা, একটা গুরুত্বপূর্ণ শ্বেত রক্ত কণিকা। এই যে লিম্ফোসাইটটা রয়েছে, সেই লিম্ফোসাইটটাকে তাদের পরিণতি স্থান অনুসারে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে বি লিম্ফোসাইট, আর একটাকে বলা হচ্ছে টি লিম্ফোসাইট। ঠিক আছে, অর্থাৎ জন্ম কোথায় নয়, এই লিম্ফোসাইটটা কোথায় বড় হচ্ছে, পরিণতি লাভ করছে, ম্যাচিওর হচ্ছে, তার উপর ভিত্তি করে দুটো ভাগ করা হচ্ছে, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। বি কেন না, স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই লিম্ফোসাইটটা পরিণতি লাভ করে লোহিত অস্থিমজ্জায়। এই লোহিত অস্থিমজ্জা ইংরেজিটা কি? রেড বোন ম্যারো। তাহলে দেখো, বোন ম্যারো শুরুটা কি দিয়ে হচ্ছে? বি। আর পাখিদের ক্ষেত্রে এই লিম্ফোসাইটটা কোথায় পরিণতি লাভ করে? বার্সা অফ ফ্যাব্রিসিয়াস।
বার্সা অফ ফ্যাব্রিসিয়াস। এই বার্সাটা কি দিয়ে শুরু হচ্ছে? বি। যেহেতু পাখিদের ক্ষেত্রে বার্সা এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে বোন ম্যারোতে এই শ্বেত রক্তকণিকাটি, এই লিম্ফোসাইটটি পরিণতি লাভ করছে, তাই এই শ্বেত রক্তকণিকা বা লিম্ফোসাইটকে বলা হচ্ছে বি লিম্ফোসাইট। অথবা বলবো, আমরা এবারে চলে আসবো, তাহলে যে লিম্ফোসাইট পরিণতি লাভ করে বোন ম্যারোতে, অস্থি মজ্জাতে, তাকে বলা হবে বি লিম্ফোসাইট। দেখো আমরা আছি যে এই বি লিম্ফোসাইট কিভাবে রসনির্ভর অনাক্রমণে সহায়তা করছে সেই মেকানিজমটাকে। দেখো আমরা জানি যে আমাদের সমস্ত রক্ত কণিকা উৎপন্ন হয় কোথায়? রেড বোন ম্যারোর মধ্যে। ধরো এটা হচ্ছে আমাদের একটা হাড়, এটা হচ্ছে আমাদের হাড়। তাহলে হাড়ের ভিতরে যে অংশ থাকছে সেটা হচ্ছে অস্থিমজ্জা। তাহলে এই ভিতরে যে অংশটা, সেটাকে আমরা বলছি যে সেটা হচ্ছে, ভিতরের অংশটাকে আমরা বলছি যে সেটা হচ্ছে আমাদের অস্থিমজ্জা। অস্থিমজ্জা, ঠিক আছে। কি হয় না, এই অস্থিমজ্জার মধ্যে রক্তকণিকা উৎপাদনকারী স্টেম কোষ রয়েছে, ঠিক আছে। সেই স্টেম কোষ থেকে উৎপন্ন হলো বি লিম্ফোসাইট। লিম্ফোসাইট উৎপন্ন হয়েছে, লিম্ফোসাইট উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এই যে লিম্ফোসাইট, আমরা বলছি কি এই ভিতরের অংশটাকে আমরা বলছি অস্থিমজ্জা, ইংরেজিতে বলা হচ্ছে বোন ম্যারো। তাহলে লোহিত রক্তকণিকা, লিম্ফোসাইট যারা উৎপন্ন হলো বোন ম্যারোর মধ্যে, এবং উৎপন্ন হওয়ার পর তারা এখানে ম্যাচিউর হলো, ঠিক আছে। এই যে উৎপন্ন হওয়ার পর যখন ম্যাচিউর হচ্ছে, কি হবে না, যখন এরা ম্যাচিউর হয়, পরিণতি লাভ করে, তখন এদের বাইরে কিছু গ্রাহক দেখা যায়, ঠিক আছে। এদের বাইরে কিছু গ্রাহক দেখা যায়। আমরা বলতে পারি যে এদের বাইরে কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয়, মানে যখন উৎপন্ন হওয়ার পর তারা পরিণতি লাভ করছে, পরিণতি লাভ করার সময় এদের বাইরে কিছু অ্যান্টিবডি থাকছে, এদের বাইরে কিছু বি কোষ গ্রাহক উৎপন্ন হচ্ছে, আমরা বলছি বিসিআর, বি কোষ গ্রাহক উৎপন্ন হচ্ছে। এরকম বিভিন্ন রকমের গ্রাহকটা তৈরি হয়। হলেই কি হচ্ছে না, হলেই আমাদের এই বি লিম্ফোসাইটটি পরিণতি লাভ করলো। এরপর কি করছে না, তৈরি হয়েছে কার মধ্যে? বোন ম্যারোর মধ্যে। এবারও প্রবেশ করবে কার মধ্যে? যখনই সে পরিণতি লাভ করবে, ম্যাচিউর হয়ে যাবে, ও এবারে বোন ম্যারো ছেড়ে দিয়ে চলে আসবে আমাদের যে রক্ত সংবহন রয়েছে, ব্লাড সার্কুলেশন রয়েছে, সেই রক্ত সংবহনে চলে আসলো। এটা তো আমার রক্ত সংবহন। এখান থেকে বি লিম্ফোসাইট গুলো পরিণতি লাভ করে, ভিতরে কোন নিউক্লিয়াস রয়েছে, পরিণতি লাভ করে চলে এসছে রক্ত সংবহনে। দুটোকে দেখাচ্ছি। যখন তারা রক্ত সংবহনে এসছে, তখন কি হচ্ছে না, তাদের বাইরে থাকছে বি কোষ গ্রাহক, আমরা বলছি বিসিআর। আর কি থাকছে না, থাকছে অ্যান্টিবডি, ঠিক আছে। কি হচ্ছে না, যখন এই পরিণতি লাভ করছে, কোন রক্ত সংবহনে প্রবেশ করছে, তখন এই বি কোষগুলি যে স্টেটে থাকে, যে অবস্থা থাকে, সেটাকে বলা হচ্ছে G0 স্টেট। অর্থাৎ এই সময় এরা আর বিভাজিত হতে পারে না, G0 স্টেটে রয়েছে। এবার কি হলো না, রক্ত সংবহনের মাধ্যমে এরা পরিবাহিত হলো, পরিবাহিত হয়ে এরা চলে আসছে কোথায় না, আমাদের দেহের বাইরের দিকে যে সমস্ত লিম্ফয়েড অর্গানগুলো রয়েছে, যেমন আমাদের প্লীহা রয়েছে, বিভিন্ন রসিকা গ্রন্থি রয়েছে, সেখানে তারা চলে আসছে। অর্থাৎ এই পরিবহন হলো হয়ে প্লীহা,
লিম্ফ নোড, এরকম লসিকা যে গ্রন্থি রয়েছে সেই দেহের পরিধি বরাবর, সেখানে এসে তারা সাময়িকভাবে জমা হচ্ছে। কিছুক্ষণের জন্য তারা এরকম লসিকা গ্রন্থিতে এসে জমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরা কোন স্টেটে আছে বলেছি? G0 স্টেট, এরা বিভাজিত হচ্ছে না। ঠিক আছে, এবার কি হচ্ছে না, এখানে এসে জমা হলো। এবার কি হলো না, এবার মনে করছি যে আমার দেহের মধ্যে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে গেছে, বহিরাগত বস্তু প্রবেশ করেছে। এবারে বাইরে এঁকে দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট, এটা হচ্ছে আমাদের, আমি একটু বড় করে এঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বি লিম্ফোসাইট। হচ্ছে বি কোষ বা বি লিম্ফোসাইট। ঠিক আছে, আমরা বলেছি কি না আমাদের শরীরের মধ্যে অ্যান্টিজেন প্রবেশ করেছে। ধরো এটা হচ্ছে আমার অ্যান্টিজেন, এটি হচ্ছে অ্যান্টিজেন যেটা প্রবেশ করে আমার রক্ত রসে চলে এসছে। যখন রক্ত রসে বা দেহ রসে চলে আসছে অ্যান্টিজেন, কি হচ্ছে না এই অ্যান্টিজেন, এই যে বি কোষ রয়েছে সেই বি কোষ কি করছে না, যখন দেহের মধ্যে অ্যান্টিজেন চলে আসে তার বাইরে থাকা অ্যান্টিবডি, যে অ্যান্টিবডি রয়েছে সেই অ্যান্টিবডি এবং এই বি কোষ গ্রাহকের দ্বারা ও অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হলো। ঠিক আছে, বি কোষ তার বাইরে যে অ্যান্টিবডি রয়েছে, তার বাইরে যে বি কোষ গ্রাহক রয়েছে তার দ্বারা ও অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হলো। যখন এই অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হলো এবং বুঝে গেল যে এটি একটি বহিরাগত বস্তু, ফরেন পার্টিকেল, তখন কি হবে না বি কোষটি ছিল কোন স্টেটে? বি কোষটি ছিল G0 স্টেটে। সঙ্গে সঙ্গে স্টিমুলেট হবে, উদ্দীপিত হবে। উদ্দীপিত হয়ে কি করবে না, উদ্দীপিত হয়ে ও এবার বিভাজিত হয়ে উৎপন্ন করবে, বিভাজিত হয়ে এই বি কোষটি উৎপন্ন করবে অসংখ্য বি কোষ, যাদের বাইরে এরকম অ্যান্টিবডি রয়েছে, যাদের বাইরে এরকম বি কোষ গ্রাহক রয়েছে। এরকম অসংখ্য বি কোষ তৈরি করলো। কি দেখা যাবে যে যখন এখন অসংখ্য বি কোষ তৈরি করছে, দেখা যায় যে প্রায় 90% এই বি লিম্ফোসাইট এই অ্যান্টিজেন দ্বারা বিনষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশিরভাগ মানে 90% বি কোষ উৎপন্ন হওয়া বি লিম্ফোসাইট সব অ্যান্টিজেন দ্বারা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বাকি যে বি লিম্ফোসাইটটি থেকে গেল, সে কি করবে না, সে এবারে ডিফারেন্সিয়েট করবে, বিভেদিত হবে। বিভেদিত হয়ে তৈরি করবে এই যে বি লিম্ফোসাইট বা বি কোষ। এবার বিভেদিত হলো, তৈরি করলো কি, তৈরি করলো দু রকমের কোষ। একটাকে বলা হচ্ছে যে একটা কোষ পুরোপুরি এরকম বি কোষের মতো দেখতে হচ্ছে। ঠিক আছে, যার বাইরে একই রকম অ্যান্টিবডি রয়েছে, যার বাইরে একই রকমের বি কোষ রিসেপ্টর রয়েছে। আর তৈরি হবে আর একটা নতুন ধরনের কোষ, এটা একটা নতুন ধরনের কোষ তৈরি হচ্ছে।
তো আমি এটাকে একটু নতুনভাবে দেখাচ্ছি যে নতুন ধরনের কোষা তৈরি হয়েছে, সেই নতুন কোষ। ঠিক আছে, এই যে নতুন ধরনের কোষা তৈরি হলো, এই নতুন কোষটাকে বলা হচ্ছে প্লাজমা কোষ। আর এই যে কোষা তৈরি হয়েছে, যেটা দেখতে হুবহু এই বি কোষের মতো, এটাকে বলা হচ্ছে স্মৃতিকোষ বা মেমোরি কোষ। স্মৃতিকোষ বা মেমোরি সেল। এই যে প্লাজমা কোষ তৈরি হয়েছে, ও কি করবে না, প্লাজমা কোষ এবারে যেটা করবে সেটা হচ্ছে প্লাজমা কোষ প্রচুর পরিমাণে আমাদের সিক্রেট করবে অ্যান্টিবডি। সিক্রেট করছে কি, তাহলে সিক্রেট করছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি গুলো কি করবে না, এই অ্যান্টিবডি, এই যে অ্যান্টিজেন রয়েছে, সেই অ্যান্টিজেনকে বিনষ্ট করবে বিভিন্ন পদ্ধতিতে। সেই পদ্ধতি আমরা পরে পড়বো, যে অ্যান্টিবডি কি হবে অ্যান্টিজেন নষ্ট করে, সেই পরে পড়বো। আমরা এখানে কি দেখছি না, প্লাজমা কোষ অ্যান্টিবডি উৎপন্ন করলো, সেই অ্যান্টিবডিগুলো বিভিন্ন পদ্ধতিতে অ্যান্টিজেনকে ধ্বংস করে দিচ্ছে। এইটাকে আমরা বলছি, যেটা হচ্ছে আমাদের প্রাইমারি রেসপন্স। ঠিক আছে, অর্থাৎ আমরা বলছি প্রাথমিক অনাক্রম্য বা প্রাইমারি ইমিউনো রেসপন্স। আমরা পরে কি দেখা পাচ্ছি না, আমাদের এই যে স্মৃতিকোষ তৈরি হয়ে রয়েছে, থেকে যাচ্ছে দেহের মধ্যে, ইনস্ট্যান্ট ওকে কাজ করার দরকার হচ্ছে না। পরবর্তীকালে যখন এই সেম অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে প্রবেশ করবে, তখন কি দেখা যাবে না, আগে থেকে তৈরি হওয়া যে স্মৃতিকোষ, সে কি করবে না, এই অ্যান্টিজেনকে দ্রুত ধ্বংস করতে সহায়তা করবে। এই প্রথমে এই ঘটনাটা ঘটে অ্যান্টিজেনকে ধ্বংস করতে যে সময় লেগেছিল, সেকেন্ড টাইম যখন সেম অ্যান্টিজেন ঢুকবে, আমার দেহ দ্রুত তাকে ধ্বংস করবে, কারণ ও আগে থেকে কিভাবে ধ্বংস সেটা যে স্মৃতিকোষের মধ্যে মেকানিজমটা গড়ে রেখে দিয়েছে। ফলে কি হচ্ছে না, এই স্মৃতিকোষ দ্বারা যে অ্যান্টিবডি সেকেন্ড টাইম যদি প্রবেশ করে যে ধ্বংস করাটা হচ্ছে, সেটাকে আমরা বলছি যে সেটা হচ্ছে সেকেন্ডারি ইমিউনো রেসপন্স, গৌণ অনাক্রম্য ছাড়া। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের রস নির্ভর অনাক্রম্যতা নিয়ে আলোচনা। আমরা পরের ভিডিওতে এরকম ইমিউনোলজি সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর যেটা বলার, যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।